হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাসের সিলেবাস নিয়ে আলোচনা। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টারে উঠলে তাদের জন্য রয়েছে কিন্তু ইতিহাসের সিলেবাস। তো ভালো করে সিলেবাসটাকে বুঝে নাও। 40টা এমসিকিউ আছে। তোমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে 40টা এমসিকিউ দিয়েছো। তোমরা পরীক্ষা সম্পর্কে ওয়াকেবহল কেমন ধরনের প্রশ্ন আসে। আর এবার কিন্তু বোর্ডের প্রশ্ন, এবার কিন্তু কোনো স্কুল প্রশ্ন করবে না। কি বললাম? এবার কিন্তু তোমাদের প্রশ্ন করবে বোর্ড, থার্ড সেমিস্টারের বোর্ডের প্রশ্ন। সুতরাং অবশ্যই ভালো করে সিলেবাসটা দেখো। এবং আমি ক্লাস শুরু করব 2 তারিখ থেকে, কিন্তু আমার ক্লাস শুরু হয়ে যাবে, অর্থাৎ 2রা মার্চ থেকে ভিডিও আসবে ইতিহাসের জন্য। তো প্রত্যেককে বলবো, প্রত্যেকটি স্টুডেন্টকে বলবো ভালো করে আমার ক্লাসগুলোকে করো। আর অবশ্যই তোমরা 11-এ যে পরিমাণ ফাঁকি দিয়েছো, প্রত্যেকে বলবো, আমি প্রত্যেকটা ক্লাস 11-এর ছাত্রছাত্রীর মানে যারা আমার কাছেও পড়ে তারাও প্রচণ্ড হারে ফাঁকি দিয়েছে। তো প্লিজ ক্লাস 12 বোর্ডে ফাঁকি দিও না, কারণ এটা কিন্তু এইচএসের মার্কশিট তোমার জীবন গড়ে দেবে। তুমি যত ভালো রেজাল্ট করবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ঠিক আছে, তো চলো শুরু করি। ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ইতিহাসের সিলেবাস 40টা এমসিকিউ, বছরের শুরু থেকে 40-এ 40 পাবো, সেই মানসিকতা নিয়ে পড়বে। ঠিক আছে, চলো শুরু করে দিই। সিলেবাসটা একটু দেখে নাও। তো দেখো, প্রথমে দেখো ইউনিট 1 20 নাম্বার এখান থেকে পড়বে। আর এখানে দেখো ইউনিট 2 আছে, এখান থেকে 20 নাম্বার পড়বে। ঠিক আছে, তো ইউনিট 1-এ কী কী আছে একটু দেখে নিই। ইউনিট 1-এর প্রথম অধ্যায় আছে পর্যটকদের নজরে। দেখো এখান থেকে পর্যটকদের নজরে আমি পড়ব ভারতের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত, তাদের উপলব্ধি। ঠিক আছে, তারপরে দেখো খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে আছে, এখানটা যেহেতু অল পিরিয়ড দেখা ভারত পূর্ব এটা আছে। এবার দেখো খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে ষোড়শ শতকের প্রথম 25 বছর পর্যন্ত ভারতের দিল্লি সুলতানি আমলের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এখানে মার্কোপোলোর বর্ণনা পড়ব, ইবন বতুতার বর্ণনা পড়ব, আব্দুর রাজ্জাকের ভ্রমণ বৃত্তান্ত পড়ব। আর এখান থেকে দেখো মুঘল আমলে খ্রিস্টীয় ষোড়শ ও থেকে সপ্তদশ শতাব্দীতে ভারতের রাজনৈতিক ইতিহাস, এখানে ফ্রাঁসোয়া বার্নিয়ের বিবরণ পড়ব। তো এই অধ্যায়টা মূলত আমরা কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের, আমরা ভারত যে ভ্রমণ করেছে তার অধ্যায়টা সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, তো খুব সুন্দরভাবে এগুলোকে আমরা গুছিয়ে পড়ব। তো ইউনিট 1, এই ইউনিট 1-এর প্রথম অধ্যায়টা দ্বিতীয় অধ্যায়। দেখো দ্বিতীয় অধ্যায় আছে সাংস্কৃতিক সমন্বয়, ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন। এখানে ভক্তি আন্দোলনের মধ্যে দেখো পাবো মধ্যযুগে ভারতে ভক্তি ধর্ম আন্দোলন, মধ্যযুগে ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য, ভক্তি আন্দোলনের প্রসারে বিশিষ্ট ভক্তিবাদী সাধক কবির গুরু নানক, চৈতন্য, মীরাবাই, ভক্তি আন্দোলনের প্রভাব এবং সুফিবাদ। দেখো এইগুলো প্রভাব, সুফিবাদ ও ভারতবর্ষ, ভারতের সিলসিলা, সুফিবাদের প্রভাব, ভারতের সমন্বয় সংস্কৃতি, সুফিবাদ ও ভক্তিবাদের মধ্যে সদৃশ্য। তো দ্বিতীয় অধ্যায় হলো এইটা পড়বো আমরা। কী পড়বো? ভক্তি আন্দোলন যেটা আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তৃতীয় অধ্যায় কী আছে। তৃতীয় অধ্যায় পড়বো সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর, বাহমনি ও বঙ্গদেশ। তো এখানে আছে বিজয়নগর সাম্রাজ্যের উৎপত্তি, বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা, বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক জীবন, সাম্রাজ্যের অর্থনীতি, বিজয়নগরের অর্থনীতি, বিজয়নগরের ধর্ম সংস্কৃতি, বিজয়নগরের সাম্রাজ্যের শিল্প সাহিত্য স্থাপত্যকলা, বিজয়নগরের সাম্রাজ্য সাহিত্য, বিজয়নগরে ও বাহমনি সাম্রাজ্যের সংঘর্ষ, বিজয়নগরের পতন। বাহমনি রাজ্য পড়ব, বাহমনি রাজ্য যেমন রাজত্ব পড়ব, প্রশাসনিক বিভাগ, সমাজ, ধর্ম, অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতি, এইগুলো প্রত্যেকটা কিন্তু আমরা পড়বো এখান থেকে। বঙ্গদেশ পড়বো, ইলিয়াস শাহী আর হোসেন শাহী পড়বো। ঠিক আছে, তো এই যে ইউনিট 1, অর্থাৎ ইউনিট 1-এর পর্যটকদের নজরে, দ্বিতীয় অধ্যায় আছে ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, এবং তৃতীয় অধ্যায় আছে সাম্রাজ্যের রাজধানী। এই 3টে অধ্যায় মিলে আমাদের করা হয়েছে ইউনিট 1। তোমাদের জন্য এখান থেকে 20 নাম্বার দেবে। ঠিক আছে, 20 নাম্বার পাবে। ওকে, এবার চলো আমরা চলে যাই ইউনিট 2। এখান থেকেও 20 নম্বর পাবো। তোমার দেখো প্রথম অধ্যায় ঊনবিংশ বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। এখানে কি কি আছে? এশিয়া ও নতুন বিশ্বে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, উপনিবেশ প্রতিষ্ঠার প্রেক্ষিত, ভৌগোলিক আবিষ্কার, উপনিবেশ প্রতিষ্ঠা, ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া, আমেরিকার কর্তৃক জাপানে উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া, চীনে বিভিন্ন দেশের উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া, নতুন বিশ্বে উপনিবেশ স্থাপন। এই পার্টটা আমরা পড়ব প্রথম অধ্যায় এইটা। আচ্ছা, প্রথম অধ্যায়ের মধ্যে আর একটা পার্ট আছে দেখো, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের অর্থনৈতিক গতি, বাণিজ্যিক মূলধন থেকে শিল্প পুঁজিবাদী মূলধন। এখান থেকে কিন্তু আমরা এই মার্কেন্টাইল মূলধন, মার্কেন্টাইল অর্থনীতি, বাণিজ্যিক মূলধন, শিল্প বিপ্লব, তারপরে পুঁজিবাদী অর্থনীতি বিকাশ, এই পার্টগুলো আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এর আর একটা পার্ট আছে 1.3। দেখো ঔপনিবেশিক ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা, চীনের ওপর, আমেরিকার ওপর, ইন্দোনেশিয়া, এগুলো এবং ভারতের ওপর, এবং বর্ণবাদ ও ঔপনিবেশিক সমাজের প্রভাব। এখানে আফ্রিকার বর্ণবাদ, জার্মানি জাতিবিদ্বেষ, ভারতের বর্ণবিদ্বেষ, এইগুলো সম্পর্কে পড়বো। তারপর বিস্তারিত আছে। এবং তারপর আছে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ, নব সাম্রাজ্যবাদ, এই পার্টটা পড়বো। ঠিক আছে, এবার আসছি আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আছে দেখো ঔপনিবেশিক নিয়ন্ত্রণ পত্র, দ্বিতীয় অধ্যায় আছে। তো দ্বিতীয়ত ঔপনিবেশিক নিয়ন্ত্রণ তত্ত্ব
কী কী ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা, এগুলো পড়ব। ইংরেজ কোম্পানির সাম্রাজ্য বিস্তার, ওয়েলেসলির সাম্রাজ্য বিস্তার, ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতি, তারপর ঔপনিবেশিক শাসন নিয়ন্ত্রণ যন্ত্র, আইন ও আইনসভা, আইনের শাসন, এইগুলো দেখে নাও। তারপর দেখো ঔপনিবেশিক আমলে পুলিশি ব্যবস্থা, এগুলো পড়ে নেবো। আর এখানটা দেখো ঔপনিবেশিক অর্থনীতির অধীনতা। এখানে দেখো ভারতীয় অর্থনীতিতে ঔপনিবেশিক প্রভাব, ব্রিটিশ সাম্রাজ্যের পরিবর্তন, ইংরেজ কোম্পানির ভূমি রাজস্ব নীতি, এইগুলো কিন্তু আমরা সম্পদের বহির্গমন, এইগুলো কিন্তু পড়বো আমরা, ঠিক আছে। তো এখান থেকে আমরা দুটো অধ্যায় আছে ইউনিট 2-তে। তো একটা অধ্যায় দেখো, একটা অধ্যায় এখানে আছে যেটা হলো ঔপনিবেশিক নিয়ন্ত্রণপত্র। আর তোমাদের ইউনিট 2-র আর একটা অধ্যায় যেটা আছে, এই অধ্যায়টা খুবই বড়, দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেটা কিন্তু এখানে আছে দেখো, ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, এই অধ্যায়তে 20। তাহলে এই 20-40 নাম্বার, ঠিক আছে। এইগুলো তোমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা। তো আগামী 2রা মার্চ থেকে কিন্তু ভিডিও আপলোড হবে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা দিনে কতগুলো করে ভিডিও চাও, বা তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তোমরা উপকৃত হচ্ছে কতটা, এই ধরনের কিন্তু ভিডিও পেয়ে, ঠিক আছে। তো বারবার বলছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে, ক্লাস 3rd সেমিস্টার, ক্লাস 12-এ 40-40 পেতে হবে, এই ধরনের মানসিকতা পড়ো। ক্লাস 11-এ যে সময় পরিমাণ নষ্ট করেছো, বারবার বলবো, একটা কথা বলবো, যে সময়গুলো নষ্ট করছো সেই সময়গুলো ক্লাস 12-এ আর করো না প্লিজ। ছোট্ট আমার স্টুডেন্ট ভাই বোনেরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, একটু ভালো করে পড়ো, দেখবে রেজাল্ট ভালো হবে। 40-40 অবশ্যই তুমি পাবে, ঠিক আছে। তোমার যদি শুধুমাত্র পড়াশোনাটা ভালো করে দরকার, মন দিয়ে পড়াশোনাটা করো, ওকে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমাদের অনেক সাহায্য করবে আমার এই চ্যানেলটা। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।